Baba has actually written down names of how many পিসি সরকারস are there. মানে কেউ ম্যাজিক করা মানে পিসি সরকার, সে টার্বান পরবে, ওরম শেরওয়ানি, সেটা যেরকমই হোক না কেন। আর কারোর ম্যাসিভ শো, মানে কারোর যদি শো থাকে তাহলে আমাদের যা যা পর্দার যেরকম রং হয়, এক্স্যাক্ট সেম কালার, সেম কস্টিউম, সিমিলার যতটা, বাট দে ফেল টু আন্ডারস্ট্যান্ড যে একজনের নামটা নিয়ে ইউজ করলে বা পোস্টার্স, ও মাই গড, এরকমও হয়েছে, এই রিসেন্টেও হয়েছে। সাউথ থেকে ফোন এসছে যে আপনাদের শো আসছে, উই আর সো এক্সাইটেড, বাট আমরা সাউথে তখন শো করতে যাচ্ছি না, কিন্তু আমাদের অফিস থেকে জানানো হয়েছে যে না না, আমাদের এখন ওখানে শো হচ্ছে না। রেগে গেছেন, অফকোর্স হচ্ছে, এখানে পোস্টার পড়েছে, আমাদের বিজ্ঞাপন বেরিয়েছে নিউজ পেপারে। উই আর লাইক, হচ্ছে না আমাদের শো ওখানে, এখন হচ্ছে না। দে সেন্ট আস পিকচার্স অ্যান্ড দেন, এটা আগেও অনেকবার হয়েছে, দেখি যে হুবহু আমাদের পোস্টার, দ্য সেম পোস্টার্স চারিদিকে, বুক মাই শোতে বাবার নাম দিয়ে, বাবার পোস্টার দিয়ে, দে আর সেলিং টিকিটস। এটাই তো অসামান্য। অ্যাবসলিউটলি। আর লোকে সেটা দেখে দে আর থিঙ্কিং পিসি সরকার, ওই অরিজিনাল পিসি সরকারের শো হচ্ছে, গিয়ে দেখছে কি এটা তো না, এটা হু ইজ দিস। নমস্কার, শুরু করছি আমাদের আজকের পডকাস্ট এপিসোড। আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন, তিনি আমার অত্যন্ত বন্ধু মানুষ, আমার সহকর্মী। বিভিন্ন সময় আমার তার সঙ্গে নানান রকম ইন্টারাকশান হয়, কখনো জীবন নিয়ে, কখনো সিনেমা নিয়ে, কখনো অভিনয় নিয়ে, আবার কখনো ম্যাজিক নিয়ে। তার সঙ্গে আমরা আজকে ভরপুর আড্ডা মারব, যে আড্ডার মেজাজে আমরা আমাদের পডকাস্টটা করে থাকি। আজকে আমাদের এখানে উপস্থিত মুমতাজ সরকার। এটা আমার ভীষণ ফর্মাল ফর্মাল লাগছে। হ্যাঁ, এটা শুরুটা। তোকে আমি প্রথমে যেটা জিজ্ঞেস করতে চাই যে তুই তো এমন একটা পরিবার থেকে আসিস, পরিবার মানে সেটা এসেনশিয়ালি সেটা একটা পরিবার যেটা সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে, কয়েক পুরুষ ধরে মানুষকে এন্টারটেইন করেছে। তো নিজের এর পেছনে আসার কারণটা কি, এই এন্টারটেইনমেন্ট জগৎ ইত্যাদিতে? আমি তো জন্মেছি বলা যেতে পারে স্টেজের মধ্যে প্র্যাকটিক্যালি, কারণ আমরা জন্ম থেকেই কি বলবো, মোস্টলি বলা যেতে পারে মহাজ্যোতি সদনেই তখন, কারণ তখন আমাদের মহাজ্যোতি সদনেই ম্যাক্সিমাম শো হতো কলকাতায় হলে। তো আমার আর্লি মেমোরিজ যেগুলো বলে না, মানে একদম ছোটবেলার মেমোরি তো সব এখন অবভিয়াসলি মনে থাকবে না, কিন্তু ফ্ল্যাশেস মনে আসে। আর আরেকটু পরের দিকে যখন, মানে তখনও খুবই ছোট, কোলে করে ঘুরি, ওরকম ছোট, তো আমার মনে আছে যে ওই গ্রিন রুমে বসে হোমওয়ার্ক করছি, খেলছি, ওখানেই লাঞ্চ বক্স আসতো, আমাদের টিফিন আসতো 3 বোনের, ওখানেই মা একবার করে আমাদেরকে এই অঙ্কটা করো, এটা সেন্টেন্সটা লেখো, আমি এক্ষুনি আসছি, মা একটা স্টেজে এক্ষুনি অ্যাপিয়ার করবেন। তো তার মাঝে আমাদের এই হোমওয়ার্ক করানো, খাওয়ানো, ওই সব জিনিস। তো ওর মধ্যে মধ্যে হোমওয়ার্ক তো করছি, মানে পড়াশোনা করছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের ম্যাক্সিমাম নজরটা হলো যে গ্রিন রুমের বাইরে ওই একজন করে ঢুকছে বেরোচ্ছে, পর্দাটা সরছে, আর স্টেজে আমরা দেখতে পাচ্ছি যে মা বাবা রয়েছে, বাবা মোস্টলি ওখানে, লাইট, সাউন্ড অ্যান্ড ম্যাজিক, মানে এনি চাইল্ডস, মানে ছোট বাচ্চাদের, মানে কি বলবো, ড্রিম, সেটা ওখানে হচ্ছে। কথাতেই আছে দ্যার ইজ নো বিজনেস লাইক শো বিজনেস, অ্যান্ড এটার থেকে মানে খাঁটি কথা হয় না, যেটা মানে দর্শকদের জন্য হয়তো ভেঙে বলতে হবে, বাট আই এম শিওর ইউ ফিল দ্য সেম থিং, দেয়ার রিয়েলি ইজন্ট এনি বিজনেস লাইক শো বিজনেস। হ্যাঁ, ইট ইজ আ ভেরি ফিকল বিজনেস, কারণ কোনো শিওরিটি নেই যে মানে যেরকম কোনো মানে বিজনেসের এতে একটা ফর্মুলা থাকে যে এইটা করলে এইটা হবেই, এটা এরম করলে এইটা হবেই। শো বিজনেসে সেটা নেই। All you can do is believe in yourself and keep entertaining. এখন এখানে একটা জিনিস জিজ্ঞাস্য আছে, সেটা হচ্ছে যে আমরা পিসি সরকারকে এখন কলকাতায় শো করতে দেখি না দীর্ঘদিন। আমার মনে আছে যে আমি যখন খুব ছোট ছিলাম, আমার ধারণা আমি ক্লাস 6 যখন পড়ি, তখন আমি প্রথম পিসি সরকারের শো দেখি। তখন সম্ভবত তুই জন্মাসনি। এবং আমার এইটুকু মনে আছে যে সেই সময়
ব্রিফলি একবার তোর দিদি অ্যাপিয়ার করেছিল স্টেজে, তখন খুব ছোট ছিল। এর পরে যখন আমি শোটা দেখি, তখন আমি যখন ওই ক্লাস 5-6-এ পড়তে যেরকম শোটা দেখেছি, আমার ছেলে তখন ক্লাস 5-6-এ পড়ে, তখন আমি তাকে নিয়ে মহাজাতি সদনে আমি পিসি সরকার দেখাতে নিয়ে গেছিলাম। সেই সময় শোটা হতো, এবং তখন একটা মোটামুটি আমি দেখেছি 2 বছর বাদে বাদে মহাজাতি সদনে একটা পিসি সরকারের শোটা রেগুলারলি হতো। এই শোটা বন্ধ হয়ে গেল কেন? অ্যাকচুয়ালি বন্ধ হয়নি, পরের দিকেও অনেক শোজ হতো, কিন্তু আমাদের ওই যে টিকিট বিক্রি করার আগে কাউন্টার খুলে, যেটা আমরা আগে বিজ্ঞাপন দিয়ে যে কাউন্টার এত তারিখ থেকে খুলছে, মানে কাউন্টার সেই বিজ্ঞাপনের মানে পড়তে না পড়তে কাউন্টার খুলতে না খুলতে মানে 2 উইকস অলরেডি বুকড হয়ে যেত। আমাদের কতবার যে আমাদের এক্সটেন্ড করতে হয়েছে, হয়তো 1 মাস 1.5 মাস শো ছিল, 2 মাস ছিল, সেটাকে এক্সটেন্ড করে 3 মাস করতে হয়েছে, জাস্ট বিকজ অফ ডিমান্ড। পরের দিকে কি হতো, আমরা সেই কাউন্টার খুলে টিকিট বিক্রি করার আগেই, যেটা আমরা কল শো বলি, মানে অনেক কর্পোরেট হাউসেস দে পারচেজ দ্য শো আগে থেকেই, মানে সেই পুরো ইভিনিংটা তাদের অফিসের লোকদেরকে বা স্কুলের এরা আসবে, তারা দেখবে। সো সেরমভাবে যে সিজনটা হতো, ওরমভাবে না কল শোজে পুরো অলরেডি ফুল হয়ে যেত, যার জন্য হয়তো কয়েকদিন খুব ফিউ ডেজ এরম হতো যে আমাদেরকে কাউন্টার খুলতে হতো, যে ঠিক আছে দিজ আর মানে কল শোজ না, এইগুলো এমনি দিন আমরা আছি, সো আমরা কাউন্টার খুললাম। আর সেটা তো কাউন্টার খোলা মানে আমাদের বিজ্ঞাপনও করতে হতো না, কারণ লোকেরা তো সারাক্ষণ ঘুরছে, সো অটোমেটিক্যালি আশেপাশের লোকেরাই সেই টিকিট কিনে, মানে ইটস ফুল। আর কাকে কোথায় বসাবো এরকমও হয়েছে, মানে হলে আর যেখানেই যারাই অর্গানাইজার থাকুন না কেন, তারা তো মানে চুটিয়ে টাকা করেছে, মানে কি বলবো। আর তারা পাগল হয়ে যেত, লোক এত ডিমান্ড যে বাইরে এত লোক রয়েছে, সবাই দেখতে চায়, কিন্তু নাম্বার অফ ডেজ যত দিনের জন্য হয়তো হল বুক করা হয়েছে বা সিজনটা ইজ কামিং টু অ্যান এন্ড, কিন্তু লোক দেখতে চায়, তো কি করে ফিট ইন করবে? সিটস আর অল ফুল, পেছনে সাইডে পুরো লোক দাঁড়িয়ে রয়েছে, লাস্টে সবাই শতরঞ্চি নিয়ে এসে মাঝে বসে রয়েছে, মানে মাটিতে বসে শতরঞ্চি পেতে বসে দেখছে। তো মাঝে বসলেও যে ইয়ে দিয়ে যে গাড়ি ঢুকে পড়তো, সেটা করা যায় না? এক একটা সময় এক একটা সিজনে এক এক রকম শো হয়েছে। যখন ওই সময়টা হয়েছিল, অবভিয়াসলি আমাদের বলে দেওয়া হতো যে এই জায়গাটা খালি রাখতেই হবে, গাড়ি ঢুকবে, হাতি ঢুকবে, সিংহ ঢুকবে, সো ইউ হ্যাভ টু কিপ দ্যাট এমটি। বাট যেই সময় হয়তো সেই আইটেমগুলো, সেই খেলাগুলো আমরা দেখাতাম না, সো তখন ওরকম মেঝেতে শতরঞ্চি পেতে লোকে বসে দেখছে। এক একটা দিনে বাবা 3টে করে শো করতেন, সেটা কমিয়ে মা প্রেশার দিয়ে সেটা 2টো শো হলো, তারপরে আরও প্রেশার দিয়ে আমরা 3 বোনে বাবাকে প্রেশার দিয়ে, কারণ এক একটা শো পারফর্ম করতে যেই এনার্জিটা যেটা লাগে, ইট ইজ প্রিটি মাচ লাইক 2টো ফুটবল ম্যাচ ব্যাক টু ব্যাক যদি কেউ খেলে, ওইটাই যেই এনার্জিটা প্রয়োজন হবে বা যতটা কসরত হবে, এক একটা পারফরমেন্স ইজ লাইক দ্যাট। অ্যান্ড ম্যাজিক এমন একটা, আমাদের শোটা এমন একটা জিনিস যে ওইটা শুধু ফিজিক্যালি ট্যাক্সিং না, mentally you have to be alert all the time, you're being challenged every single second. Live performance it is what it is, তো সেখানে তুমি ভুল করলেও that is it, বাজে করলে that is it, ভালো করলে এরকম ইনসিডেন্ট আছে যে এরকম একটা ভুল হয়েছে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম মানে তোর দেখা? এরকম অজস্র রয়েছে। বললাম তো এভরি ডে একটা নতুন শো, মানে আমাদের কি বলবো, শোটা লোকেরা যে শোটা দেখছে সেটা তো একটা শো, আরেকটা শো হয় ব্যাক স্টেজে, ইউনো, স্টেজের মধ্যে। সো এভরি ডে ইটস আ ট্রায়াল অ্যান্ড এরার, কারণ হিউম্যান ইঞ্জিনিয়ারিং এটা তো এরকম না যে পুরোটাই মেশিন দিয়ে করা বা ওরকম না, হিউম্যান বিংস আর পারফর্মিং, সো হিউম্যান এরার তো থাকবেই, অ্যাক্সিডেন্টস উইল হ্যাপেন, কারণ এভরিথিং ইজ ভেরি রিস্কি। তারপরে আমরা ওয়াইল্ড অ্যানিমালস নিয়েও কাজ করেছি, সো সেখানেও হতে পারে যে তাকে, হাতিটার কি নাম ছিল? বাদশা। বাদশা তোদের বাড়িতে থাকতো? বাদশা আমাদের বাড়িতে থাকতো, আমাদের ইন্দ্রজাল ভবন যেটা, ওখানে বাদশা সম্রাট আমাদের ফার্স্ট লায়ন যে ছিল, সম্রাট বাদশা দুজনেই ওই বাড়িতে থাকতো। হ্যাঁ, তুই ওদেরকে বাড়িতে দেখেছিস? একদম, হ্যাঁ। না, আমি দেখেছি, আমাদের বাগান বাড়িতে শিফট করা হয়েছিল। অ্যাকচুয়ালি শিফট করা হলো প্রথম যখন আমার বড় দিদি মানেকা, ও যখন জন্মালো, তখন এটা একটা খুব মানে ইন্টারেস্টিং, খুব সুইট একটা ব্যাপার। সম্রাট মোস্টলি তো সারাক্ষণ মা বাবার কোলে কোলে, মানে মা বাবার প্রথম সন্তান কিন্তু সম্রাট, আমরা 3জন অনেক পরে, মানে দ্যাট ফার্স্ট চাইল্ড ইজ সম্রাট।
আর সম্রাটকে ঠিক মা বাবা নিজেদের সন্তানের মতো করেই কিন্তু দে হ্যাভ কেপ্ট হিম অ্যান্ড মানে লালন পালন করা হয়েছিল। মানে সম্রাট মানে সিংহ। সিংহ, আমাদের প্রথম সিংহটা, আমাদের 3টে সিংহ ছিল, সো দ্য ফার্স্ট সিংহ সম্রাট, অ্যাপল অফ দি আই অবভিয়াসলি। যখন দিদি জন্মালো হঠাৎ অ্যাটেনশনটা একটু শিফট হয়ে গিয়ে নাও দ্য অ্যাপল হ্যাজ চেঞ্জ, অ্যাপল অফ দি আই, অ্যান্ড সাডেনলি একটা ওইটুকু বাচ্চা অ্যান্ড সবাই আদর করছে দিদিকে, সবাই কোলে কোলে নিয়ে ঘুরছে, মা বাবা এক্সট্রা টেনশন দিচ্ছে। তো একটা সিবলিং রাইভেলরি হয় না, ঠিক আমরা ওটাকে সিবলিং রাইভেলরি হিসেবেই দেখেছি। বিকজ সম্রাটের একটা না, ওর চোখে মুখে মা এটা নোটিস করেছিলেন যে একটা জেলেসি, কারণ খাটে দিদি শুয়ে রয়েছে, সম্রাট পাশ দিয়ে ঘুরছে, বাট হি ইজ কনস্ট্যান্টলি কিপিং অ্যান আই। তো মার এ ছিল যে একদম নিউ বর্ন বেবি, পাশে একটা সিংহ ঘুরে বেড়াচ্ছে, ও হয়তো কিছু ডেলিবারেটলি করবে না, বাট এমনি আদর করতে গিয়েও চাটতে গেলে ওদের তো জিভটা একটা খাট থাকে না, একটা মানে রিচ থাকে, নিউ বর্ন স্কিনে তো ওটা কেটে যাবে। সো ইটস বেস্ট ইউ নো উই ট্রান্সফার সম্রাট অ্যান্ড বাদশাহ অফকোর্স টু আমাদের এতে ইন্দ্রলোক, যেটা আমাদের ম্যাজিক স্টুডিও, সেখানে। আমরা যখন ছোট, ইন্দ্রজাল ভবনটা ছিল হচ্ছে ওই যেখান দিয়ে বালিগঞ্জের ট্রামটা এরকম ভাবে ঘুরে আসে, হ্যাঁ হ্যাঁ, ঠিক তার ওই মুখের একটা বাড়ি, একদম, এবং কালো রঙের একটা এত বড় দরজা, সেখানে ওই ইন্দ্রজাল ভবন এরকম লেখা, এবং ওই সেই এরকম দুটো হাত দিয়ে ওই ছবিটা আমার এখনো চোখে জল জল করে। এবং আমরা ছোটবেলায় স্কুলে যাতায়াত করার পথে আমাকে সবাই বলতো, এখানে কিন্তু সিংহ আছে, এখানে কিন্তু হাতি আছে, এটা পিসি সরকারদের বাড়ি। আমি যে সত্যি সত্যি সিংহ আছে, তুই এখানে দাঁড়িয়ে থাক, আধ ঘন্টা দাঁড়িয়ে থাক, দেখবি এখানে সিংহের ডাক শুনতে পাবি। মানে এটা সত্যি সত্যি সেটা আমাদের কাছে একটা বিস্ময় ছিল যে ওইখানে একটা সিংহ এবং একটা হাতি, হ্যাঁ, একটা ওরকম রেসিডেন্সিয়াল এরিয়া, ওদিক দিয়ে জামির লেন দিয়ে ঢুকে এখান দিয়ে পুরুত করে আমরা যেখান দিয়ে স্কুল থেকে আসার সময় ওটা দিয়ে শর্টকাট করতাম। তো এটা আমাদের কাছে একটা সত্যি খুব বিস্ময়ের একটা ব্যাপার ছিল। পিসি সরকার একটা অন্যরকম একটা বিষয়, মানে একটা ব্যাপার ছিল, সেটা তো আমাদের ছোটবেলা থেকে এবং আমাদের বড়বেলা অবধি আমি এটা দেখেছি অলওয়েজ। বাবা মার কাছে ওটা একটা অদ্ভুত জায়গা ছিল আমাদের। আমি এটা খুব প্রাউড ফিল করি এটা ভেবে যে আমাদের ফর জেনারেশনস আমরা ম্যাজিশিয়ানস। বাবা ইজ দ্য 8th আর আমরা হলাম 9th। আমাদের 3 বোনের মধ্যে বড়দি যে মানেকা, ও ফোর ফ্রন্টে এসে ও ওটাকে প্রফেশনালি, শি ইজ দ্য ফ্ল্যাগ বেয়ারার। তো আমাদের শোটা ফর জেনারেশনস হচ্ছে ম্যাজিকটা, আমাদের সাথে সাথে আমাদের দর্শকও কিন্তু ফর জেনারেশনস আসছে। সো এটা আমি মা বাবার কাছেও শুনেছি যে অরিজিনাল পিসি সরকার, মানে এখন যিনি পিসি সরকার, তার বাবা, তার শো সম্পর্কে এটা আমি কিন্তু গল্প খুব শুনেছি। ভালো একটা কথা বলে, অরিজিনাল পিসি সরকার, কারণ এতগুলো পিসি সরকার, ম্যাজিশিয়ান মানে পিসি সরকার, তার শোর নাম হবে ইন্দ্রজাল। আর বাবার কাছে একটা ডায়েরি আছে, বাবা হ্যাজ অ্যাকচুয়ালি রিটেন ডাউন নেমস অফ হাউ মেনি পিসি সরকারস আর দেয়ার। মানে কেউ ম্যাজিক করা মানে পিসি সরকার, সে টার্বান পরবে, ওরম শেরওয়ানি, সেটা যেরকমই হোক না কেন। আর কারোর ম্যাসিভ শো, মানে কারোর যদি শো থাকে, তাহলে আমাদের যা যা পর্দার যেরকম রং হয়, এক্স্যাক্ট সেম কালার, সেম কস্টিউম, সিমিলার যতটা, বাট দে ফেল টু আন্ডারস্ট্যান্ড যে একজনের নামটা নিয়ে ইউজ করলে বা পোস্টার্স, ও মাই গড, এরকমও হয়েছে, এই রিসেন্টেও হয়েছে, সাউথ থেকে ফোন এসছে যে আপনাদের শো আসছে, উই আর সো এক্সাইটেড, বাট আমরা সাউথে তখন শো করতে যাচ্ছি না, কিন্তু আমাদের অফিস থেকে জানানো হয়েছে যে না না, আমাদের এখন ওখানে শো হচ্ছে না। রেগে গেছেন, অফকোর্স হচ্ছে, এখানে পোস্টার পড়েছে, আমাদের বিজ্ঞাপন বেরিয়েছে নিউজ পেপারে। উই আর লাইক, হচ্ছে না আমাদের শো ওখানে, এখন হচ্ছে না। দে সেন্ট আস পিকচার্স অ্যান্ড দেন, এটা আগেও অনেকবার হয়েছে, দেখি যে হুবহু আমাদের পোস্টার, দ্য সেম পোস্টার্স চারিদিকে, বুক মাই শোতে বাবার নাম দিয়ে, বাবার পোস্টার দিয়ে, দে আর সেলিং টিকিটস। এটি তো অসামান্য, অ্যাবসলিউটলি। আর লোকে সেটা দেখে দে আর থিঙ্কিং পিসি সরকার, ওই অরিজিনাল পিসি সরকারের শো হচ্ছে, গিয়ে দেখছে কি এটা তো না, এটা হু ইজ দিস। কিন্তু এটা সত্যি সত্যি হয়, মানে এই অ্যাবসলিউটলি হয়, একেবারেই হয়। মানে আর এইটা বললাম তো, মানে পাইরেটের সংস্করণ অফ পিসি সরকার অজস্র অজস্র রয়েছে। অনেকে তার মানে লোকের কাছে গণধোলাইও খেয়েছে, মানে শো এর মাঝখানে আমরা এটা খবরও পেয়েছি যে মানে জুতো ফুতো ছুঁড়ে মেরে মানে ম্যাসাকার হয়েছে। অ্যান্ড দেন উই হ্যাভ অলসো রিসিভড
innumerable emails requesting us যে আপনারা কিছু স্টেপ নিন, এটা কি করে করে, বিকজ দে আর কনিং পিপল, লোকেরা ভাবছে আপনাদের শো, উই আর স্পেন্ডিং মানি, অত টিকিটের দাম দিয়ে উই আর গোয়িং অ্যান্ড বাইং দ্য টিকিটস অ্যান্ড দেন ইটস নট হিম। কিন্তু হোয়াট ক্যান উই ডু, কতজনকে আমরা না করতে পারি। তো তুই যদি ছেলে হতিস হুম, তাহলে তোর নাম কি প দিয়ে শুরু হতো? আমাদের প দিয়ে নাম আছে বাই দ্য ওয়ে, 3 বোনেরই, তাই? যেটা ইউজ করা হয় না, ওটা ডাকনাম হিসেবে রাখা হয়েছে, বাট দেন ওটা ডাকনাম বড়দির ডাকনামটা তাও ইউজ হয়, মৌবনি আর আমারটা ইউজ হয় না। মাঝে আমরা সে দুঃখে যে আমাদের নামটা ইউজ হয় না, চল আমরা একে অপরকে ডাকি, 5 মিনিটের পর ইভেন উই লস্ট ট্র্যাক অ্যান্ড উই স্টাক ব্যাক টু আওয়ার নেমস। সো মানিকা, মৌবানি, মমতাজ, দ্য প দিয়ে নাম হলো পরমা, পূর্বিতা, প্রতীতি। তো পি দিয়ে নাম আছে আমাদের, বাট যেহেতু আমরা মহিলা অ্যান্ড অল থ্রি আর উইমেন, তো বাবা খুব কনসিয়াসলি চেয়েছিলেন যে পিসি সরকার কি, মানে আমরাও পিসি সরকার ওরকম হব, মানে ইট ডাজন্ট সেট ওয়েল। অ্যান্ড উই আর দ্য ফার্স্ট জেনারেশন আমাদের সরকার ফ্যামিলিতে, দ্য ফার্স্ট উইমেন যারা অল উইমেন অ্যান্ড উই পারফর্ম ম্যাজিক সেন্টার স্টেজ, মানে এরকম না অ্যাজ অ্যাসিস্ট্যান্ট বা জাস্ট বিং পার্ট অফ দ্য শো। তো তাই জন্য বাবা থট দ্যাট উই নিড আ ডিফারেন্ট আইডেন্টিটি। আমার যতদূর মনে পড়ে, সিনেমা অভিনয় আমরা যখন প্রথম দেখি সেটা হচ্ছে 033 বলে একটি ছবি। সে সময় খুব হাইপ করা হয়েছিল, আমার মনে আছে। মানে মুমতাজ সরকার আসছে, মানে সেইটা একটা মেজর ইউএসপি ছিল ছবিটার, যে 033 বলে একটি ছবি। সেটা বিরসা দাশগুপ্তরও প্রথম ছবি সম্ভবত, হ্যাঁ, না ওর প্রথম ছবি ওর ছিল, প্রথম ছবি। সেই ছবিটা আসছে এবং সেই সময় আমরা বিরসার থেকেও অনেক বেশি উৎসাহী ছিলাম হচ্ছে মুমতাজ কি করবে, মুমতাজ কি করবে, মুমতাজ কি রকম। তারপরে রিয়াকশনটা আমি একটু জানতে চাই। আমি যখন 033 অ্যাকচুয়ালি করলাম, তখনও মানে আমি না সিনেমা নিয়ে অতটা আই ওয়াজন্ট সিরিয়াস। আমি কখনো ভাবিনি ছোটবেলা থেকে যে আমি অভিনেত্রী হব। সো মানে ইট জাস্ট হ্যাপেন্ড, মাই প্রফেশন চোজ মি, অভিনয় চোজ মি। ইট ওয়াজন্ট দ্যাট আই ওয়ান্টেড টু বি অ্যান অ্যাক্টর। আমি জানি যে আমি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, আর ম্যাজিক তো আছেই, ওটা মানে আমাদের হাত কাটলে ইউল ফাইন্ড ম্যাজিক, কিন্তু সাম ফর্ম অফ এন্টারটেইনমেন্ট জড়িত কিছু একটা হবে, সেটা আমি জানি। আমরা ছোটবেলা থেকে নাচ গান এটা তো রয়েছে, আমার ক্ষেত্রে হ্যাঁ খেলাধুলোটাও ছিল। যখন আমাকে অভিনয়ের জন্য সুযোগ দেওয়া হয়, আর ক্যামেরা ফেস করেছি একদম ছোটবেলা থেকে, তো সেই ক্যামেরা শাই জিনিসটা কখনোই ছিল না, বা পারফর্ম করার যে একটা ভয় সেটাও ছিল না, কারণ ছোটবেলা থেকেই স্টেজে তো অলরেডি পারফর্ম করেছি। সো ওইটা খুব ন্যাচারালি ইট কেম টু মি। যখন ফিল্মিংটা শুরু হয়ে গেছে, অনেক ফ্যাগ এন্ডে আমি আশেপাশের লোকদেরকে, আমার কো আর্টিস্ট যারা ছিল তাদেরকে দেখে, তাদের কাছ থেকে শুনে জেনে আই স্টার্টেড লার্নিং। আমার মনে হয় 033 হয়তো রিলিজের পরে, দ্যাট ইজ ওয়েন আই বিকেম সিরিয়াস অ্যাবাউট ফিল্মস, কারণ দেন আই রিয়েলাইজ দ্যাট ওকে মেবি দিস ইজ মাই ট্রু কলিং, দিস ইজ হোয়াট আই এম মেড ফর। কারণ এখন দাঁড়িয়ে আমি বলতে পারি ম্যাজিক তো আছেই, অবভিয়াসলি ম্যাজিক ইজ অলওয়েজ দেয়ার। ম্যাজিকের পরে যদি এনিথিং দ্যাট আই লিভ ফর, সেটা হলো অভিনয়। এই অভিনয়ের জায়গায় অনেকগুলো জায়গা আছে, আমি দেখেছি তোর উত্থান পতন, পতন আমি দেখিনি, মানে উত্থানটা একটু একটু করে দেখেছি। সেই উত্থানের অনেকগুলো জায়গা ছিল। আমি প্রথম দিকে যেটা লক্ষ্য করেছি, ইনফ্যাক্ট আমার সাথেও যখন প্রথম তুই কাজ করেছিস, সেটা অনেক দিন আগে, কয়েকটি মেয়ের গল্পের সময়, তুই তখনও, আমি বলবো না যে তুই পাকা অভিনেতা, না একদমই না, হ্যাঁ একেবারে, কিন্তু তখনও তোর মধ্যে একটা জিনিস আমার ছিল, সেটা হচ্ছে একটা স্পার্ক আছে, ওইটা তো যেটা স্ক্রিনে ধরা পড়তো। ঠিক তার পরপরই, মানে রিলিজের দিক থেকে ঠিক তার পরপরই, যেখানে সবাই পুরো চমকে গেল, সেটা হচ্ছে ভূতের ভবিষ্যৎ। হাউ ওয়াজ ভূতের ভবিষ্যৎ, মানে ভূতের ভবিষ্যৎ তোকে কিভাবে শেপ করেছে? ওটাও যে খুব, মানে আই কান্ট সে যে ওটা দারুণ তুই অভিনয় করেছিলি, কিন্তু হ্যাঁ আমার ওই অ্যাওয়েকনিং অ্যাজ অ্যান অ্যাক্টর যদি আমি বলি, সেটা না একটা অ্যাওয়েকনিং আসে, আই এম শিওর সব অ্যাক্টার্সদের ক্ষেত্রেই সেটা হয়, আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল, অ্যান্ড দ্যাট কেম মাচ লেটার অন। কিন্তু
আগের দিকে কিন্তু আমি আই ওয়াজ জাস্ট প্যাশনেট অ্যাবাউট ইট, আই ইউজ টু ওয়ার্ক হার্ড, আই ইউজ টু লিসন টু মাই ডিরেক্টর্স অ্যান্ড ট্রাই টু পারফর্ম অ্যাজ গুড এজ আই ক্যান তখনের জন্য। কিন্তু আমার মনে হয় অভিনয়ের জন্য না, দ্য এজ ম্যাটার্স, ম্যাচিওরিটি ম্যাটার্স, কারণ উইথ ম্যাচিওরিটি আমরা আরও এক্সপিরিয়েন্সেস গ্যাদার করছি, তো আমরা অনেক কিছু ফেস করছি। সো সার্টেন এক্সপিরিয়েন্সেস, সার্টেন ইমোশনস যেটা আমরা আগে হয়তো অ্যাট আ টেন্ডার এজ সেটা আমরা চট করে যেরকমভাবে মানে সেটাকে এক্সপিরিয়েন্সটাকে যেরকমভাবে নেব বা সেটাকে রিয়্যাক্ট করব, সেটাতে পরে কিন্তু ম্যাচিওরিটি সেট ইন করলে কিন্তু ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট দ্যাট ডেফিনেটলি হেল্প, কারণ ওই সেম হয়তো পরিস্থিতি বা সেম সিচুয়েশনগুলো আগে যখন আমি ফেস করেছি বা পরে এখন যখন ফেস করছি, মাই রিয়াকশন টু সাচ থিংস আর ভেরি ডিফারেন্ট। ইট ইজ আরও লজিক্যাল, মোর ম্যাচিওর অ্যান্ড কী বলবো, অনেক ভেবে চিনতে। আগে হয়তো ওই চটপটে ওই জিনিসটা বললাম তো, অ্যাট আ মাচ ইয়াঙ্গার এজ ইউ ডোন্ট থিঙ্ক দ্যাট মাচ, ইউ আর মোর কী বলবো, তক্ষুনি যেটা মনে হচ্ছে ইউ আর ডুইং দ্যাট। ভূতের ভবিষ্যতে কোয়েলের চরিত্রটা ওয়াজ লাইক দ্যাট, সো দ্যাট আই থিঙ্ক মার্জড ওই সময়টার সাথে, অ্যান্ড দ্যাট রিয়েলি হেল্পড। তার আগে অনেকের সঙ্গে কাজ করেছিস? বিজ্ঞাপনে তো নিশ্চয়ই করেছিস। না না, বিজ্ঞাপনেও না তারপরে করেছি, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ইন্ট্রোডাকশন টু অনিক দত্ত। এরপরে এলো আশ্চর্য প্রদীপ। আশ্চর্য প্রদীপ, হ্যাঁ। আশ্চর্য প্রদীপে তো আই উড সে যে তুই ওখানে মেইন ক্যারেক্টার, মানে যেখানে মালামাল, হ্যাঁ হ্যাঁ। যেখানে মালামাল ইত্যাদি। ওই হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স ইন আশ্চর্য প্রদীপ? Again another film I loved, আর মালামাল প্লে করতে আমার খুব মজা লেগেছিল। মানে একটা অবভিয়াসলি একটা হিউমারাস ক্যারেক্টার, বাট আবার উইথ আ স্ট্রং মেসেজ বিহাইন্ড ইট, আর প্লাস শি ইজ আ গ্ল্যামারাস ক্যারেক্টার। আর আমাকে না কেউ ফিল্মে গ্ল্যামারাস সাজায় না, আমাকে সবসময় ডি গ্ল্যাম, এটাতে আমি বলবো আমার মানে আই হ্যাভ লট টু সে অ্যাবাউট দ্যাট। বাট মালামাল ওয়াজ আ আউট অ্যান্ড আউট গ্ল্যামারাস, যেরকম গ্ল্যাম ক্যারেক্টার বলা যেতে পারে। সো সেইটা আমার স্টেজে ফার্স্ট মানে প্রথম যখন অ্যাপিয়ারেন্সটা একদম আমার খুব খুব হয়েছিল, খুব ভালো লেগেছিল। আর তার মধ্যে প্রথমেই ছিল যে ওই একটা আইটেম সং যেটা ছিল গেমি মোর, তো অনেক দা প্রথমেই আমায় বলে দিয়েছিল যে মমতাজ, দিস ইজ নট গোয়িং টু বি লাইক আ স্টিরিওটিপিক্যাল আইটেম সং, ওরকম না, কিন্তু আমরা জ্যাজ ইউজ করে একটু অন্যরকম ভাবে করব, অ্যান্ড আই অ্যাম আ ডান্সার, তো মানে আই এম লাইক ইয়েস, ওয়াই নট। তো ওইটার প্র্যাকটিস করে তারপরে যখন আমরা ফাইনালি শ্যুটটা করছিলাম, আমরা সবাই জানি অনিক দা হি ইজ এ পারফেকশনিস্ট, আর একটু এদিক থেকে ওদিক হলে হি গেটস রিয়েলি অ্যাংরি, আর প্যানিক তো আছে, হি ইজ নোন অ্যাজ প্যানিক দত্ত, বাট জানো তো মানে হি ইজ জাস্ট আউট অ্যান্ড আউট পারফেকশনিস্ট। আমার সেটা অনিকদার সাথে কাজ করে বা আপ ক্লোজ দেখে আই রিয়েলাইজ দ্যাট হি ইজ জাস্ট আ পারফেকশনিস্ট। যদি তুমি তোমার কাজটা করো, do it seriously, Onikda will not say anything. I think I'm one of those very rare actors বা artists যে কখনো অনিক দত্তের সেই প্যানিক মোডটা বা রাগটা যার ওপর পড়েনি। I think I'm the only person যে বকুনি খায়নি অনিকদার কাছে। তুই ছোট বলে যাই না, কিন্তু অনিকদা কিন্তু আমাকে একদম মেয়ের মতো স্নেহ করেন, মানে হি মানে প্যাম্পার্স মি। আর ওই মালামালের নাচটার সময় তুমি ভাবতে পারছো অনিকদা গান বন্ধ করে, মমতাজ বসো তুমি, হি বট বাকেট ও হট ওয়াটার, যে পাডো বাও, তুমি তুমি চুপ করে বসো। আমি লাইক না না অনিকদা, এই শটটা আমরা নিয়ে নিই, আগে করে নিই, আমার এই হচ্ছে আই জাস্ট ওয়ান্ট টু ফিনিশ। অনিকদা বলছে, অনিকদা যে না আমরা শুট করবো না একদম, এখন হাফ এন আওয়ার, এই লাঞ্চ ব্রেক দিয়ে আমাকে রেস্ট নিয়ে দেন উই স্টার্টেড। একটা জিনিস আমাকে বলতো, ওয়াই ডু ইউ থিঙ্ক যে পিপল মানে ডিরেক্টররা তোকে কোনো গ্ল্যামারাস চরিত্র দেয় না তো কেন আমি জানি না। আচ্ছা প্রথম দিকে ছিল যে ও মমতাজ ইজ ভেরি আরবান, এটা উইথ ফেজেস আসে, এটা আমি এত শুনেছি। একটা সময় ছিল যে আমি খুব বেশি লম্বা, আমাকে ছেলেদের মতো দেখতে, আর কি ও আমার মাসল নাকি হিরোর থেকে বেশি শুরু হয়েছিল। হিরো যদি প্যাংলা কাঠি হয় এখন, আই কান্ট হেল্প ইট, আমি অ্যাথলিট, আমি বক্সিং করি, তো অবভিয়াসলি মাসল তো থাকবেই। সো এবার তুমি হিরোকে সেরকম নিয়ে এসছো, তো হোয়াট ক্যান আই ডু? আমি তো আর মানে আই ওয়ন্ট চেঞ্জ মাই সেলফ ফর দ্যাট। হ্যাঁ, ক্যারেক্টারের জন্য যদি চেঞ্জ করতে আই উইল। তো সেটা শুনলাম, তারপরে শুনলাম মমতাজ ইজ ভেরি আরবান, খুব বেশি ইউনো ওয়েস্টার্ন চেহারা, ওর মানে মডেলের মতো দেখতে ওকে, সো শি ইজ টু গ্ল্যামারাস।
তারপরে আই থিঙ্ক ওই সেই জিনিসটা আমি ব্রেক করতে পেরেছিলাম আফটার আমার ওই প্রথম ছবিটা, হিন্দি ছবিটা সালা খড়ুস, যেখানে আমার বস্তির মেয়ে হুজ আ বক্সার সাজানো হয়েছিল, একদম মানে রোদে পুড়ে কালো কুষ্টি আবরুষ কাঠের মতো হয়ে গেছিলাম। আমার মনে আছে ওই সময় তুই আমার ছবি পাঠিয়েছিলি যে দেখো দেখো আমাকে এরকমও দেখতে। হ্যাঁ, আই থিঙ্ক ওইটার পর থেকে পিপল ওপেন আপ যে ও মাই গড, হ্যাঁ ইউ ক্যান, মানে ইট ইজ হাউ ইউ ড্রেস দ্যাট পার্সন আপ, অ্যান্ড অবভিয়াসলি তারপরে তো আমাকে অভিনয় করে চরিত্রটাকে ফুটিয়ে তুলতে হবে, সব কি মেকআপে হয় নাকি? তোর ক্ষেত্রে আমি যেমন দেখেছি তুই একটা একটা করে ছবি হয়েছে, তুই ম্যাচিওর করতে করতে একদম গেছিস। এখন সেইখানে তোর সাউথ ইন্ডিয়ান ছবি তৈরি, মানে সাউথ ইন্ডিয়ান ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা আছে, তোর হিন্দিতে ছবি করার অভিজ্ঞতা আছে, কলকাতাতে তো আছেই। কোন জায়গাটা তোর মনে হয় কাজ করার পক্ষে বা শেখার পক্ষে ভালো? হ্যাঁ, বা সব কিছু মিলিয়ে কোন জায়গাটা তোর মনে হয় ভালো? আমি মনে আছে তুই ইউ ওয়েন্ট থ্রু আ ভেরি অদ্ভুত ফেজ ওয়েন ইউ আর ইন বম্বে কোভিড টাইমে, ও বাবা, যখন ইউ আর প্লেইং ঝুলন গোস্বামী। ঝুলন গোস্বামী। ওই সময়টা আমার মনে আছে, তোর সাথে আমার মাঝে মাঝে কথা হতো। তো কোন জায়গাগুলো তোকে অভিনয়ে পাকা করেছে? আমি তো কোনো ফিল্ম স্কুল থেকে আসিনি, আমার ল ব্যাকগ্রাউন্ড, আমার BLLB, সো দ্যাট টু ফিল্মস ইজ ভেরি ডিফারেন্ট, বাট প্রত্যেকটা ফিল্ম, প্রত্যেকটা সেট আমার ক্লাসরুম, প্রত্যেকটা ডিরেক্টর আমার টিচার, প্রত্যেকটা অ্যাক্টর যাদের সাথে আমি কাজ করেছি তারা আমার ক্লাসমেটস। সো আমি সবার কাছ থেকে না অ্যাবজর্ব করি, সবার কাছ থেকে শিখি, বিকজ আই থিঙ্ক দ্যার ইজ সামথিং টু লার্ন ফ্রম এভরিবডি, ইনক্লুডিং দ্য স্পট বয়, ইনক্লুডিং দ্য পার্সন, লাইটের ছেলেরা যে কাটার বোর্ড ধরে রয়েছে বা যে যাই করছে, আমি না ভীষণ অবজার্ভ করতে পছন্দ করি, বিকজ আই ওয়ান্ট টু নো যে এটা কেন হচ্ছে, ক্যামেরাটা এখানে কেন বসিয়েছে, লাইটটা ওটা কেন করলো, আচ্ছা আমি যে যদি এই লাইটটা নিতে হয় আমি কতটা যাব, এটার তো একটা হ্যাঁ একটা কোনো ফিল্ম স্কুল ব্যাকগ্রাউন্ড থেকে এলে এটা আমাদের শিখিয়ে দেওয়া হয়, বলা হয়, বাট দ্যাট ইজ বুকিশ নলেজ। কিন্তু একটা লেখা যেটা আমরা এমনি আদার ফিল্ডেও মানে এডুকেশনেও আমরা দেখি যে যেটা আমরা বইতে পড়ে এসছি, কিন্তু ইন রিয়েল লাইফ ওই প্র্যাকটিক্যালস যখন হয় তখন কিন্তু গেমটা অ্যাবসলিউটলি মানে আলাদা, তখন ইউ হ্যাভ টু বি দেয়ার, ফেস ইট অ্যান্ড ডু ইট। সো আমার ক্ষেত্রে ওই বুকিশ নলেজটা তো আমার মনে হচ্ছে সেটা তো আমি বই কিনে আমি পড়ে ফেললে হয়েই গেল, কিন্তু আমার বোধহয় ট্রেনিংটা আরো সলিড হার্ডকোর হয়েছে, কারণ প্রথমেই আমাকে সাঁতার শেখার আগেই আমাকে লেকে ফেলে দেওয়া হয়েছে। মানে তোকে ডাক যোগে সাঁতার শিখতে হয়নি, মানে করেসপন্ডেন্স কোর্সে সাঁতার শিখতে হয়নি। আমি একদম বললাম তো মাঝ সমুদ্রে আমাকে ফেলে দিয়ে ছাপ করতে করতে আমি শিখে গেছি। অ্যান্ড ওই শেখাটার একটা আলাদা, আই উড সে একটা আলাদা জোর রয়েছে। কলকাতায় পারফর্ম করা, অ্যাক্টিং করা, সবাইকে আমি ছোটবেলা থেকে মানে বড় হয়ে দেখেছি, মানে আমাকে তারা কোলে নিয়েছে, এরকমও রয়েছে কয়েকজনকে আমি আগে আঙ্কেল ডাকতাম, আমি নাম নিচ্ছি না, আমাকে আমারই ছবিতে এসে আমাকে প্রথম দিন বলেছিল আমাদের স্ক্রিপ্ট রিডিং হচ্ছে, আমাকে বললো মমতাজ একটু শোনো বাইরে এসো, হ্যাঁ বলো, বললো আমাকে না ভেতরে আঙ্কেল বলবে না, ঠিক আছে, মানে আমি তাকে ছোটবেলা থেকে আঙ্কেলই ডাকি, আমি মুখের দিকে তাকিয়ে আমি কেন, একদম খিল্লি করে শেষ করে দেবে তোমায়, আমি পরে বলতাম তুমি বুঝবে না, আই থিঙ্ক ইউ নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট। তাহলে আচ্ছা ঠিক আছে, ওই যে দাটা হয়ে গেল, তারপর থেকে এখনো অব্দি ওই দাই, ইউনো দা এন্ড দি, আর আমাদের ইন্ডাস্ট্রি উই অল এভরিবডি ইজ দা, এভরিবডি ইজ দি। না আজকাল একটা নতুন ট্রেন্ড হয়েছে, আজকাল মাঝে মাঝে লোকে স্যার বলে, সেটাতে আমার নিজের খুব অস্বস্তি হয়। হ্যাঁ না ওই স্যারটা এসছে ওটা বোধহয় বম্বে থেকে, কারণ বম্বেতে সবাই ওই স্যার করেই কথা বলে। ইনফ্যাক্ট আমিও যখন কথা বলি মাঝে মাঝে ওই দাটা চলে আসে, অ্যান্ড দে আর স্টিল নট ইউজ টু দ্যাট, অ্যান্ড দেন আই এম লাইক ও না সরি স্যার আপ বাতাইয়ে। তো এই জিনিসটা হয় ওখানে। বললাম তো অভিনয়ের কায়দাটা একটু ডিফারেন্ট, যেরমভাবে তারা সিনগুলোকে অ্যাপ্রোচ করে, ইট ইজ ডিফারেন্ট, ভেরি ডিফারেন্ট ফ্রম আমরা যেরমভাবে করি। এরকম লাইক মানে ডিফারেন্স, মানে এমনি বললে হয়তো বলবে না এটা তো আমরাও করি, সেটা না, মানে ওরা যেরমভাবে শটটা নেবে বা তার আগে যেরমভাবে প্রিপেয়ার করবে, দ্য মান্থস অফ প্রেপারেশন, মানে প্রি প্রোডাকশন আমরা কি করি, ওরা প্রি প্রোডাকশন 1 বছর ধরে প্র্যাকটিক্যালি করে, সেটারও কয়েকটা এ রয়েছে, আমি বললে হয়তো আমি আর কাজ পাবো না ওখানে, কিন্তু এটা না বললেই নয়, এটা আই ফাইন্ড ইট ভেরি ফানি। আমরা না বাঙালিরা উই আর জুগাড়ুস,
ঠিক আছে, আমরা জুগাড়ু পার্টি। আমাদের কোনো প্রোডাকশন ম্যানেজারের মুখে কখনো তুমি কিছু চাইলে দাদা পারবো না, এটা হবে না, শুনেছো কি, না। কিছু বলা মানে দেখছি, ও কিছু একটা করে ঠিক জোগাড় করে দেবে। আর্ট ডিরেক্টররাও তাই। ও এক্স্যাক্টলি, মানে তুমি মানে অ্যাবসার্ড জিনিস চাও না, না বলে না, কিন্তু দে উইল ফিগার সামথিং আউট, মানে কিছু একটা, সেটা A1 হলো না, কিন্তু তখনের জন্য চটজলদি যেটুকু করার ওরা কিন্তু করে দেবে। বম্বে ঘেঁটে হয়ে যাবে যদি ওরকম ফাট করে কিছু একটা বলা হয়, সেটার জন্য ওরা মিটিং করবে, এই হেড সেই হেড নিয়ে একটা বিশাল মিটিং, সেই মিটিং এর জন্য তাহলে তো চা কফি খেতে হবে, তো সবার জন্য চা কফি, তারপর একজন আসবে নিয়ে, এই তুমি কি খাবে, সেগুলো অর্ডার দেবে, সেই নিয়ে এবার সেটা খেতে খেতে চেবাতে ঠিক করা হবে যে এইখানে যদি এটা দেওয়া হয়, এইটা যদি করা হয়। আর at times I used to get very frustrated, কারণ আমি দেখছি ব্যাপারটা, আমি লাইক আরে ওটাকে সরিয়ে ওপাশের থেকে ওইটা লাগিয়ে দাও না, তাহলেই তো হয়ে যাবে, কিন্তু ওই জিনিসটা ওরা করবে না। দে উইল মানে ক্যালকুলেট অ্যান্ড থিঙ্ক অ্যান্ড টেক পারমিশনস ফ্রম ভেরিয়াস ডিপার্টমেন্টস করে আলটিমেটলি তো ওইটাই করবে, কিন্তু সেই দিন শ্যুটটায় ওটা আর হলো না, প্যাক আপ হয়ে গেল। ক্যালকাটা ক্যান অপটিমাইজ বেটার, অ্যাবসলিউটলি, এনি ডে সাউথ ক্যান ডু, হ্যাঁ সেটাই আমি আসতে যাচ্ছিলাম আর কি। স্পেশালি তামিল ইন্ডাস্ট্রিটা আমি দেখলাম প্রচণ্ড সিমিলার টু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, ওদের কাজ করার ধরনটা ইজ ভেরি সিমিলার, কিন্তু দ্য ওনলি ডিফারেন্স আই উইল সে ইজ অনেক বেশি, অবভিয়াসলি মার্কেট অনেক বেশি, কিছু করার নেই, বাট ওইটা বেশি বলে অনেক কিছু ইউনো ওদের একটা হেড স্টার্ট, মানে ওদের একটা আপার হ্যান্ড রয়েছে। অ্যান্ড নেক্সট ইজ আমরা একটু না লেড ব্যাক, একটু ল্যাদ খেতে পছন্দ করি, ওরা কিন্তু কাজের সময়টায় দে আর লাইক মেশিনস, কিন্তু যখন তোমার প্যাক আপ হয়ে গেল ওদের কাউকে পাবে না, তখন ওদের কাজ ওরা এদিক ওদিক তাকাবে না, হ্যাঁ তখনও ওরা এদিক ওদিক তাকাবে না, দে হ্যাভ দেয়ার ওন থিং, তখন কেউ কিছু কাজ বললে ওরা প্রচন্ড রেগে যায়। সাউথে যেটা হয় সেটা হচ্ছে যে এদের এই যে রেসপেক্ট টুয়ার্ডস ওয়ার্ক, রেসপেক্ট টুয়ার্ডস সিনেমা, এইটা ওদের দর্শকদের মধ্যে আছে। একদম একদম। আমাদের দর্শকদের আমরা কি কোথাও মিস করছি? মানে দর্শকদের নাকি এই বাঙালিদের সব কিছু নিয়ে একটা ইয়ার্কি মারার প্রবণতাটা, এইটা তো আছেই, আমাদের একটু ব্যাপার তো রয়েছেই, কিন্তু হ্যাভিং বিং স্কুলড বাই দ্য সরকার ঘরানা অ্যান্ড হ্যাভিং সিন পিপল, আর তাদের পালস ফিল করার পরে বা জানার পরে এইটা আমি বলতে পারি হ্যাঁ অবভিয়াসলি উইথ টাইম পিপল চেঞ্জ অ্যান্ড মানে একটা তো চেঞ্জ আসেই, বাট ইভেন দেন আমি বলবো বাঙালিরা কিন্তু হুজ্জতিবাজ, আমরা হুজ্জতি করতে পছন্দ করি, আমাদের মানে উই আর অলওয়েজ লুকিং ফর এ রিজন টু হ্যাভ আ স্ট্রাইক, উই আর লুকিং ফর এ রিজন টু মানে অফিস যাব না, কাজ করব না, আজকে ছুটি, আমরা ছুটি বা ওই বললাম তো আনন্দ হুজ্জতি করতে ভালোবাসি, তো সেখানে যদি এন্টারটেনমেন্ট সেরকম প্রপার যদি আসে কেন সে নেবে না, তার মানে আমরা ল্যাক করছি কোথাও একটা, বা সেরকম ভালো প্রোডাক্ট আছে আমি তার কাছে পৌঁছে দিতে পারছি না। এবং আমি যদি একটা ভালো ছবি বানাই সমরেশ বসুর প্রজাপতি, কিন্তু আমি সেটা যদি লোকের কাছে পৌঁছে দিতে নাই পারলাম ফর ভেরিয়াস রিজন, তো লোকে তাহলে জানবে কি করে? বলছিস এখনো আশা আছে? অ্যাবসলিউটলি আছে। আর এই যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, এই ডায়লগটা না আমাদের নিজেদের ইন্ডাস্ট্রির লোকেদের একে অপরকে বলা উচিত, দর্শককে না, কারণ দর্শক সবসময় আমাদের পাশে আছে, ছিল, আছে, থাকবেও। এখানে একটা ম্যাজিক দেখাতে পারেন, মানে এনি কাইন্ড অফ ম্যাজিক, এইরকম এতে তোমার এরকম নতুন একটা মানে সেট আপ, নতুন একটা ডিমান্ডস আ গুড ডে, আমি সেরকমভাবে প্রিপেয়ার হয়ে আসিনি, নাহলে আমি সত্যি একটা কিছু দেখাতাম। আমার মনে আছে একবার যে তোর সাথে আমি শ্যুট করছিলাম, কিছুতেই আর কুয়াশা কাটছে না, হ্যাঁ গঙ্গার ঘাটে, আর বেশি দেখা যাচ্ছে না বলে আমরা শুটিং শুরু করছি না, কি করবো তোকে আমি বললাম একটা ম্যাজিক দেখে, তুই মুখে মুখে আমাকে একটা ম্যাজিক দেখে দিবি। এইটা তো হয়, মানে অনেক সেটে এরকম হয়েছে যে এই মুমতাজ একটা ম্যাজিক দেখাও, সো ওইটা থাকেই, মানে ওইটা দিয়েই তো বললাম তো দ্যাট ইজ সামথিং আই কান্ট, মানে আজকে দাঁড়িয়ে যদি আমাকে কেউ চুজ করতে বলে, ভাগ্যিস কেউ করেনি এখনো অবধি, মানে কেউ নাও করে, যে সিলেক্ট বিটুইন ম্যাজিক অ্যান্ড অ্যাক্টিং, আই উইল সিলেক্ট। আমি তো এটাই তো লাস্টে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, ইউ উইল সিলেক্ট ম্যাজিক। আই উইল, বাট দেন অ্যাট দ্য সেম টাইম আমি যদি ভেঙে বলি, আমি কিন্তু অ্যাকচুয়ালি খুব চালাকি করে আমি সিলেক্টিং বোথ। আচ্ছা, কারণ বাবা যখন ম্যাজিক দেখাচ্ছেন উনি কিন্তু একজন জাদুঘরের অভিনয় করছেন, তো অভিনয়টা কিন্তু আমি সিলেক্ট করলাম ম্যাজিক দিয়ে। সাধারণত আমি অন্যান্য অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দিয়ে দেখেছি যে এইটা হচ্ছে তোমার পার্ট, এই পার্টগুলো তুমি দেখে নাও, তারা তাতে খুব খুশি থাকে।
আমি আজ অবধি তোর সাথে যতগুলো ছবি করেছি তার মধ্যে ইভেন একটা ছবি ছিল যেখানে তোর একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল ফর ওয়ান সিন। সাদা ক্যানভাস। হ্যাঁ, সাদা ক্যানভাস, ওয়ান সিন। আমি তোকে রিকোয়েস্ট করেছিলাম, তুই তখন আমি বলেছিলাম আমার পুরো স্ক্রিপ্টটা একটু দিও। হ্যাঁ হ্যাঁ। এই যে পুরো স্ক্রিপ্টটা তুই পড়িস কেন? এটা না, আমি আরো প্রশ্ন টু আদার অ্যাক্টার্স, মানে আমি দেখেছি এটা মেজরিটি সবাই করে যে তার পার্টটুকু শুধু পেলেই সে পড়ে নেবে অ্যান্ড দে আর হ্যাপি। আমাকে আমার চরিত্রটা জানার জন্য তার ব্যাক স্টোরি বা তার আগে কি হয়েছে, আগের সিনটায় কি হয়েছে, স্টোরিটা কীরমভাবে ফ্লো করছে, কীরমভাবে আমার চরিত্রটা আসছে, কারণ এটা তো একটা বোনার মতো, আমরা গল্পটাকে বুনছি। তো আমি যদি আগে স্টিচটা না জানলাম, তো আমি একটা অন্য স্টিচ করে দিলাম, তাহলে তো আমি তালটা কেটে দিলাম। সো সেই তালে সেই ফ্লোটা যাতে আমি বুঝতে পারি, সো আই হ্যাভ টু রিড দ্য হোল স্ক্রিপ্ট, আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল স্টোরি। আমার তো স্ক্রিপ্টই রেডি হচ্ছে না, স্ক্রিপ্ট শেষই হচ্ছে না, আর তুই আমার খালি বলে যাচ্ছিস স্ক্রিপ্ট পাঠাও, স্ক্রিপ্ট পাঠাও। আমি তো একদম লাস্ট মোমেন্টে তোর হাতে ফুল স্ক্রিপ্টটা দিয়েছি। দেখো, তোমার সাথে একটা অন্য র্যাপও তৈরি হয়ে গেছে, এন্ড আই নো তোমার মানে হাউ ইউ আর গোয়িং টু বি গোয়িং। আর আমরা স্ক্রিপ্টটা আমি ফিজিক্যালি না পেলেও মুখে মুখে তো আমি তোমার কাছ থেকে শুনছি কনস্ট্যান্টলি। ইউর ডিসকাসিং দ্য সিনস, ইউর ডিসকাসিং দ্য আইডিয়া, ইউর ডিসকাসিং হোয়াট ইউর গোয়িং টু ডু। সো সেইটা শুনলেও তো আমি একটা মানে আন্দাজ করতে পারছি যে কী হবে, বা চরিত্রটা নিয়েও তো আমি তোমার সাথে ডিসকাস করছি। সো আই এম অলরেডি গেটিং দ্যাট হোয়াট আই এম গোয়িং টু গেট ফ্রম দ্য স্ক্রিপ্ট। ইনফ্যাক্ট আমার মনে আছে সালাকারুসের জন্য আমাকে আমার পার্টটুকু দিয়েছিল, অ্যান্ড দেন আই ওয়াজ লাইক, what happened to the rest of the film? And our director, she loved it. Sudha মানে ও এখনো অবধি বলে, this girl, she is not an actor, she is a director. আরে মানে she says যে আমি নাকি যে প্রশ্নগুলো করি বা I think like a director, তাই জন্য মানে অ্যান্ড আই মানে ও কিছু বলার আগেই নাকি আমি সেটা করে দিতাম। সো একটা অদ্ভুত র্যাপও ছিল সুধার সাথে। হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স ইন ওই ছবিটার কি নাম? আই এম মিঠু, আই লাভ। হ্যাঁ হ্যাঁ, সাবাস মিতু। সাবাস মিতু। অবভিয়াসলি টু প্লে ঝুলন গোস্বামী, ইটস নট ইজি। সেটা আমি আগে যতটা না বুঝেছি, সিনেমাটা করতে গিয়ে আরও বুঝেছি। মাই গড, শি ইজ ওয়ান্ডার উম্যান। মানে ওর মতো আর কেউ হবে না। শি ইজ গড সেন্ট কমপ্লিটলি। হোয়াট আ প্লেয়ার। আমি এখন বাই দ্য ওয়ে ক্রিকেটারও হয়ে গেছি, অভিনেত্রী, ম্যাজিশিয়ান স্ল্যাশ ক্রিকেটার, কারণ এত ক্রিকেট মানে খেলতে হয়েছে। মানে ইউ অ্যাকচুয়ালি ডিড প্র্যাকটিস অ্যান্ড আই প্র্যাকটিসড লাইক নোবডিজ বিজনেস। আমাকে তো আমার কোচরা বলেছে যে ঝুলন যখন রিটায়ার করবে তুমি চলে আসবে ওর জায়গায়, বিকজ ইউ লাইক পিকড ইট আপ লাইক ক্রেজি। অ্যান্ড ঝুলনের একটা পার্টিকুলার টেকনিক, মানে একটা ওর নিজস্ব একটা ওয়ে অফ বোলিং রয়েছে। সো যেহেতু আই ওয়াজ প্লেয়িং হার, সো আই হ্যাড টু ক্রিয়েট দ্যাট, মানে সেটা শিখতে হয়েছে। আর সেটা করতে গিয়ে আমার মানে আই ওয়াজ ব্ল্যাক অ্যান্ড ব্লু, হাত পায়ের যা অবস্থা হয়েছিল, মানে ব্যথা আর নিডলিং তো মানে এরকম ছুঁচ ফোটানো, আকুপাংচার ওরকম টাইপের ছুঁচ ফোটানো, শর্ট রেডি, ছুঁচগুলো খুলে নিচ্ছে, নিয়ে ছুটতে যাচ্ছে, কারণ এত পায়ে ব্যথা, ওই মাসেল টেনশন রিলিজ করতে হচ্ছে। কাপিং করে করে পিঠ ভর্তি দাগ হয়ে গেছে। বল আই হ্যাড টু লার্ন ব্যাটিং অলসো। তো ব্যাট করছি, সেটার জন্য ভুল মানে ব্যাট করতে পারিনি, ওপাশ থেকে ফুল ফোর্সে বল এখানে মেরেছে, এখানে পুরো কালশিরের দাগ। মানে বললাম তো। আর যেহেতু আই অ্যাম অ্যান অ্যাথলিট, আমি স্পোর্টসে অলরেডি রয়েছি, সো এনি ফর্ম অফ মানে একটা খেলাধুলার কিছু হলে না আমার সেই স্পোর্টসম্যান স্পিরিটটা বেরিয়ে আসে, অ্যান্ড দেন আই ওয়ান্ট টু প্লে দ্যাট। সো এটার ক্ষেত্রেও সেটা হয়েছিল। আমি যখন শিখছি একটা গেম, তাহলে শিখি না। আর আমাদের এখানে সুশীল দা বিবেকানন্দ পার্কে আমাকে ফুল ট্রেনিং, ক্রিকেট ট্রেনিং এখানে করিয়েছে, অ্যান্ড হি টট মি এভরিথিং। আর তারপরে ওখানে গিয়ে তো আমি অবভিয়াসলি আরও প্রেক্টিস করেছি, নুশিন থেকে শুরু করে ওখানে সবাই যারা ছিল। তুই এখানে বেঙ্গল ট্রায়ালে জানাই আই রিয়েলি মানে আমি কিন্তু মানে আই এজড দ্য গেম কমপ্লিটলি, আই এম ভেরি গুড অ্যাট ইট। আর আমাকে যদি কেউ বলে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, আই উইল সে আই উইল বি আ পেসার অনলি। এই যে ছবিটা সাবাস মিতু, এখানে ওই কোভিডের সময় ছবিটা আটকে গেল, নানান রকম ঘটনা ঘটলো। যতদূর জানি 2জন বা 3জন ডিরেক্টর এই ছবিটা ডিরেক্ট করেছে, সিনেমাটোগ্রাফার। যখন শুরু করেছিলাম রাহুল ঢোলাকিয়া উনি ডিরেক্ট করছিলেন। আমরা কিছুদিন শুটিং শুরু হয়ে গেছিল, বেশ কিছুটা শুট ওভার হয়ে গেছিল। তারপরে আবার ওই লকডাউন একটা ফেজ এলো, আবার 2 মাস কি 3 মাস আমরা আটকা পুরো। আমি তখন বম্বেতে হোটেলে ফর 2 মান্থস আটকে রয়েছি পুরো, না বেরোতে পারছি। আর টপাটপ ইউনিটের সবার কোভিড ধরা পড়ছে, আমার পোস্ট অ্যাক্টার্স যারা রয়েছে তাদের কোভিড ধরা পড়ছে, মানে একটা ভয়াবহ অবস্থা হয়েছিল। সো তারপরে আবার যখন রিজিউমড, তখন শুনলাম যে রাহুল স্যার ইজ নট পার্ট অফ দ্য
টিম Project, এনিমোর, হ্যাঁ। বিকজ ওই লকডাউনের জন্যই ব্যাপারটা এত স্ট্রেচ হয়ে গেছিল যে টাইমটা ওনার পরের প্রজেক্টের কাজ শুরু হওয়ার কথা ছিল, সো ওইটা অলরেডি এক্সটেন্ড হয়ে গেছে আর উনি টাইম দিতে পারছিলেন না, অ্যান্ড দিস প্রজেক্ট হ্যাড টু বি ফিনিশড, আর এটাকেও ডিলে করা যাচ্ছিল না, সো ইট ওয়াজ দ্য প্রোডাকশনস মানে চয়েস দ্যাট দে ওয়ার লুকিং ফর সামওয়ান এলস। সেটা করতে গিয়ে পরে হঠাৎ একদিন শুনলাম যে সৃজিত দা ইজ ডিরেক্টিং ইট। আই ওয়াজ লাইক আরে ওয়াও, বিকজ অবভিয়াসলি ফর মান্থস তুমি ভাবো বাইরে রয়েছি, সবাই নতুন, সবার সাথে ঠিক আছে বন্ধুত্ব করছি, কিন্তু আফটার অল ইউনো এখানে থেকে কাজ করার কমফর্টের ওখানে অ্যাবসলিউটলি নতুন ইউনিট, বাংলাও বলা যাবে। হ্যাঁ বাংলাও বলা যাবে। সো আই ওয়াজ ভেরি হ্যাপি। আর ডিওপিও চেঞ্জ হয়ে গেছিল, শীর্ষদা বিকেম দ্য ডিওপি, অ্যান্ড শীর্ষদার সাথেও কাজ করেছি, সৃজিতদার সাথে কাজ করিনি, বাট আই নো হিম। সো মানে আই ওয়াজ ভেরি হ্যাপি যে মানে হোম ব্যাক অ্যাওয়ে ফ্রম হোম, স্লাইস অফ হোম ইজ কামিং টু মি। বাট সেই হ্যাপিনেসটা টার্নড ইনটু টিয়ার্স লেটার কেন? বিকজ অফ সৃজিত মুখার্জি। What happened? What happened? এত খাটিয়েছে, ও মাই গড, পাগল করে দিয়েছিল আমাকে। আমার নার্ভের এখানে পুল হয়ে আমি বেড রিডেন হয়ে গেছি, তার মধ্যে মানে কি বলবো সাইকোলজিক্যাল প্লে করছে। তুই করিস না, তুই শুট করিস না, তুই ছেড়ে দে, এই সিনটা আমি বাদ দিয়ে দিচ্ছি, তোকে করতে হবে না, তুই খুব টায়ার্ড হয়ে গেছিস বুঝতে পারছি। মিজকে হাসছে কিন্তু এরকম সাইকোলজিক্যাল প্রেশার দিয়ে যাচ্ছে, আর জানি মুমতাজকে করতে হবে না, তুই ছেড়ে দে। বলা মানে মুমতাজ আরো কেন কেন করতে হবে না, অবভিয়াসলি আই এম গোইং টু ওয়ার্ক হার্ডার, অ্যান্ড হি টুক ফুল অ্যাডভান্টেজ অফ দ্যাট। মানে আমায় পাগল করে দিয়েছিল পুরো। সেটা তো ভালো অ্যাজ আ ডিরেক্টর। ডেফিনেটলি ভালো, অ্যাবসলিউটলি। মানে হি টুক আউট দ্য ঝুলন ইন মি। রাহুল স্যার অ্যাকচুয়ালি ক্রিকেট ব্যাপারটা অতটা হি ডিডন্ট নো। সৃজিত ইজ ভেরি প্যাশনেট অ্যাবাউট ক্রিকেট। হি নোজ ইট। এটা সৃজিত এসে তুই কি একটা ষাঁড়ের মতো ছুটছিস, আমি বললো তুই এটা কি মুখ করে ছুটছিস এরকম ষাঁড়ের মতো। আই এম লাইক আই ডোন্ট নো, আমাকে জাস্ট বলেছে মেক আ রিয়েলি এ ফেস অ্যান্ড আই মানে রান অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। তা আমি ষাঁড়ের মতোই ছুটছি। বলছে না না তুই এখানে ষাঁড় না, তুই ঝুলন। আই স্টিল রিমেম্বার। অ্যান্ড তারপরে শুরু হলো এই বিবেকানন্দ পার্কে ট্রেনিং, যে প্রপার ওই বডির মুভমেন্টটা ঝুলন যেরকম বোল করে, ও একটা অদ্ভুত ঝাঁপ মানে যে মানে একটা লিপ নেয়, আর সেই লিপটা করতে গিয়ে আমার পায়ের উফ ও মাই গড। ওই যে লিপটা নেয় যেটা অনেকটা, যেটা কপিল দেবের একটা নিজস্ব লিপ ছিল, ঝুলনের একটা নিজস্ব, ভেরি ইউনিক টু হার। সো আর তারপরে রিলিজের পরেও ওর একটা বডি পশ্চার রয়েছে, again very unique to her, মানে you just know that is ঝুলন, মানে ওর মুখটাও দেখতে হবে না, ব্যাক সাইড থেকে দেখলেই you'll understand that is her. সো ওইগুলো পিক আপ করাটা, ওই ব্যাপারটা সৃজিতদা ডেফিনেটলি ইজ লাইক হাউ ঝুলন লাইক ইওর রোল। আই ডোন্ট নো, আমার না কখনো ওকে জিজ্ঞেস করা হয়নি। কথা হয়েছে কখনো, দেখা হয়েছে ভেরিয়াস প্লেসেস, বাট নট রিগার্ডিং দ্য ফিল্ম। ঠিক আছে, তো নতুন যারা এখন যারা নতুন কাজ করছে, নতুন কাজ করতে আসছে, সিনেমায় অ্যাক্টিং করছে, তাদের প্রতি তুই কি বলবি, মানে হোয়াটস ইউর মেসেজ টু দেম? মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুব কন্ট্রোভার্সিয়াল কিছু হয়তো বলা হয়ে যাবে, বাট ইট ইজ আ ফ্যাক্ট, আই এম সরি টু সে, সিনেমাটা সিনেমা, ইটস নট এ রিল। ঠিক আছে, আমি রিল বানাতে পারি মানে আমি অ্যাক্ট্রেস হয়ে যেতে পারি বা অ্যাক্টর হয়ে যেতে পারি, সেই আইডিয়াটা নিয়ে যদি কেউ এসে থাকে বা আসতে চাও, ফরগেট অ্যাবাউট ইট। কারণ এটা না একটা খুব পবিত্র একটা জায়গা। এভরি ফিল্ড, এভরি প্লেস হ্যাজ ইটস আপস অ্যান্ড ডাউনস, গুড ব্যাড সব রয়েছে, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে খুব পবিত্র জায়গা। প্রত্যেকটা মানুষ প্রচণ্ড খেটে কাজ করে, প্রচণ্ড। অ্যান্ড এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি অ্যাট লার্জ, এন্টারটেনমেন্ট জগৎটা না আরও কি বলবো ডিফিকাল্ট বলা যেতে পারে, কারণ বললাম তো কোনো বাঁধা ধরা ফর্মুলা বা রুল তো সেরকম কিছু নেই। সো ইউ হ্যাভ টু বি এক্সট্রা সিরিয়াস আমার মনে হয় ওভার হিয়ার। সো ওই আমি জাস্ট এলাম, শখে এলাম, বাট আই এম নট সিরিয়াস অ্যাবাউট ইট। Don't take up someone else's place who is more deserving. So if you're serious about it, please come. The more the better. আমরা আরও ট্যালেন্ট চাই, বিকজ যত নতুন ট্যালেন্ট আসবে, যত সবাই একসাথে ভালো জিনিস দিলে আমরা কিন্তু ভালো জিনিস তৈরি করতে পারবো। So if you're serious about it, please come. If you're not, if you just want to become famous, তাহলে তো রিলস আছেই। আজকের মতো এখানে শেষ করছি, তবে মুমতাজ তোর সাথে তো আমার মাঝে মাঝে এমনি আড্ডা হয়, হ্যাঁ, আরেকবার আড্ডা অনেক কিছু নিয়ে এবং স্রেফ ম্যাজিক নিয়ে। ওকে।
তাহলে ওটা আর শেষ হবে না। হ্যাঁ, সেই ম্যাজিক নিয়ে হবে এবং সেটা আগামী একটা কোনো সময় তো হবেই, একদম। সে সময় ম্যাজিক দেখবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, done, এই তো, এই হ্যাঁ, পডকাস্টে একদম, বসে ম্যাজিক দেখবো। একদম, ঠিক আছে, এটা প্রমিস? প্রমিস, চলো। অ্যাবসলিউটলি প্রমিস। ঠিক আছে, আজকের মতো শেষ। আজকে এই অবধি। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে আরেকটা পডকাস্টে।